আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আজকে আমরা চেষ্টা করব 9টা কোশ্চেন সলভ করতে ফ্রম পাস্টেস্ট। সো গ্যাস্ট্রোএন্টারোলজির এই সেশনে আমরা 9টা কোশ্চেন সলভ করবো ইনশাআল্লাহ। সো প্রথম প্রশ্নটা আমরা দেখি, এখানে বলা হচ্ছে একটা 65-year-old একজন ওয়েমেন, পেশেন্টের প্রবলেম কি? তার স্ক্লেরোডার্মা আছে, রায়নার্স ফেনোমেনন আছে এবং রিসেন্টলি তার ওয়েট লস হচ্ছে এবং ফার্দার ইনভেস্টিগেশনের জন্য তাকে রেফার করা হয়েছে। তাহলে এখানে সিনারিও হচ্ছে মোটা দাগে একটু ওল্ড পেশেন্ট, স্ক্লেরোডার্মা আর রাইনোস ফেনোমেনা আছে। এখন কোনো একটা পেশেন্টের যদি স্ক্লেরোডার্মা প্লাস রাইনোস ফেনোমেনা থাকে, ডেফিনেটলি ইট গোজ উইথ সিস্টেমিক স্ক্লেরোসিস। যদিও আমরা আসলে আরেকটু আর্লি এজে এক্সপেক্ট করি, 30 বছরের আশেপাশে হলে সেটা আরও মোর অ্যাপ্রোপ্রিয়েট হইতো, বাট স্ক্লেরোডার্মা উইথ রাইনার্স যদি থাকে সেটা আসলে মোস্টলি ইট গোজ ইন ফেভার উইথ সিস্টেমিক স্ক্লেরোসিস। এবং পেশেন্টের প্রবলেম কি বলছে, সেটা ওয়েট লস। সো নর্মালি যেটা হয় সেটা হচ্ছে আমাদের লিমিটেড কিউটিনাস সিস্টেমিক স্ক্লেরোসিস যেটা আছে, সেইখানে আমরা আসলে দেখি যে পেশেন্টের ইসোফেজিয়াল ডিসমোটিলিটি থাকে, বা দেখা যাচ্ছে যে অনেক পেশেন্টের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে স্মল বাওয়েল ব্যাকটেরিয়াতে ওভারগ্রোথ সিনড্রোম থাকে, সো মাইক্রোস্টোমিয়া থাকে। সো এগুলোর জন্য পেশেন্টের দেখা যাচ্ছে একদিকে ম্যাল অ্যাবজর্পশন হয়, আরেকদিকে পেশেন্টের ফুড ইনটেক অনেক কমে যায়, সো সেখান থেকে ওয়েট লস হয়। সো এখন ঠিক আছে, পেশেন্টের ফার্দার ইনভেস্টিগেশন করতে বলা হচ্ছে। এখন বলা হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং কন্ডিশন ইজ মোস্ট স্ট্রংলি অ্যাসোসিয়েটেড উইথ প্রোগ্রেসিভ সিস্টেমিক স্ক্লেরোসিস। কোশ্চেনে বলেই দিছে এটা সিস্টেমিক স্ক্লেরোসিস। সো এখানে নিচের কোন কন্ডিশনটা এখানে মোস্টলি অ্যাসোসিয়েটেড হইতে পারে? সো আমরা অপশনগুলো দেখি। একটা বলছে প্যানক্রিয়াটিক ফাংশনের এক্সোক্রাইন একটা ডিসফাংশন থাকবে, এটা আসলে নট লাইকলি। ডাইভার্টিকুলাইটিস নট লাইকলি। প্রাইমারি স্ক্লেরোজিং কোলাঞ্জাইটিস, এটা আসলে আমরা ইনফ্লামেটরি বাউল ডিজিজের সাথে অ্যাসোসিয়েশনটা খুঁজে পাই, নট উইথ সিস্টেমিক স্ক্লেরোসিস। স্মল বাউল লিম্ফোমা, নট ভেরি কমন বা নট ভেরি লাইকলি। এখানে ইসোফিজিয়াল স্ট্রাকচারটা আসে, ইসোফিজিয়াল স্ট্রাকচার। সো নর্মালি আসলে যেটা হয় সেটা হচ্ছে ইসোফেজিয়াল ডিসমোটিলিটি থাকে অনেক পেশেন্টের। আবার দেখা যাচ্ছে যে সিস্টেমিক স্ক্লেরোসিসের ক্ষেত্রে যেটা হয় যে এখানে মাইক্রোভাস্কুলার কিছু লেশন থাকে, ক্রনিক ইনফ্লামেশন থাকে। সো অনেক সময় ক্রনিক ইনফ্লামেশনের একটা কনসিকুয়েন্স থেকেও আসলে ফাইব্রোসিস হয়ে এরকম স্ট্রিকচার ফর্মেশন হতে পারে। সো প্রোগ্রেসিভ কেসগুলোতে আসলে ইসোফেজিয়াল স্ট্রিকচার ফর্মেশন হওয়ার একটা সাটেল একটা রিস্ক থাকে। সো এখানে অপশন অনুযায়ী আসলে এটাই আসলে বেস্ট আনসার হবে। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। এখন বলা হচ্ছে অ্যালকোহল রিলেটেড লিভার ডিজিজে নিচে কোন স্টেটমেন্টটা কারেক্ট? তাহলে প্রথমে আসি, অ্যালকোহল রিলেটেড যে ফ্যাটি ইনফিলট্রেশন, এটা প্রথমে বলছে ইররিভার্সিবল। দ্যাটস নট ট্রু, ইট ইজ রিভার্সিবল। যদি পেশেন্ট অ্যাডিকুয়েট নিউট্রিশন ফলো করে, অ্যালকোহল উইথড্র করে, এটা আসলে মোটা দাগে রিভার্সিবল। সো ফ্যাটি ইনফিলট্রেশনটা আসলে রিভার্সিবল, সো দ্যাটস নট কারেক্ট। নেক্সট কোশ্চেন, হেপাটিক আয়রন ওভারলোড, এটা বলতেছে কনকমিটেন্ট হেটেরোজাইগাস হিমোক্রোমাটোসিস থেকে হলো। মানে সহজ কথা হচ্ছে কোন একটা পেশেন্টের অ্যালকোহলিক লিভার ডিজিজ আছে, এখন পেশেন্টের যদি আমরা আয়রন ওভারলোড পাই, এরা বলতেছে ইট ইন্ডিকেটস পেশেন্টের হিমোক্রোমাটোসিস আছে। এখন ঘটনা হচ্ছে যে সকল পেশেন্ট অ্যালকোহলিক লিভার ডিজিজ থাকে, এই সকল পেশেন্টের আসলে একটু আয়রন ওভারলোড আসলে থাকতে পারে। অ্যালকোহলিক পেশেন্টের দেখা যাচ্ছে হেপাটিক কিছু ড্যামেজ হয়, কিছু আয়রন ওভারলোড আসলে থাকতে পারে। সো এটা যে অলওয়েজ হেমোক্রোমাটোসিসকে ইন্ডিকেট করবে, ইটস নট লাইক দ্যাট। নেক্সট অপশন, অ্যালকোহলিক হেপাটাইটিসে বলতেছে AST-LT রেশিও 2:1, দ্যাটস কারেক্ট, দ্যাটস ট্রু। AST-LT রেশিও ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন অ্যালকোহলিক লিভার ডিজিজ। এবং এখানে আমরা আসলে অ্যালকোহলিক হেপাটাইটিসে AST-LT রেশিও 2-এর বেশিও থাকতে পারে, এটা আসলে আমরা পাই। সো 2:1 বা মোর দ্যান দ্যাট, এটা আসলে ভেরি কমন। নেক্সট কথা হচ্ছে মেন আর মোর সাসেপ্টেবল দেন উইমেন, এটা অ্যাকচুয়ালি রং। আসলে ফিমেল সাসেপ্টিবিলিটি আসলে অনেক বেশি। এখানে অ্যালকোহলিক লিভার ডিজিজ ফিমেলের সাসেপ্টিবিলিটি আসলে বেশি, সো দ্যাটস অলসো নট কারেক্ট। Unlike other causes of liver cirrhosis, alcoholic liver cirrhosis do not progress to hepatoma. That's not correct. Alcohol related যদি লিভার সিরোসিস হয়, সেখান থেকেও হেপাটোমা ফর্মেশন হতে পারে। সো এখানে আমাদের অপশন অনুযায়ী আসলে বেস্ট অ্যান্সার এটা, এবং এটা আসলে কারেক্ট স্টেটমেন্ট যে AST-LT রেশিও 2:1 বা তার বেশি থাকে আসলে। আচ্ছা, এবার আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। এখন বলা হচ্ছে একটা 43-year-old একজন ওয়েমেন, সে 3-month হিস্ট্রি অফ ডায়রিয়া, অ্যাবডোমিনাল পেইন। তাহলে একটা পেশেন্টের যদি ডায়রিয়া থাকে, আমাদেরকে আগে ডিউরেশন দেখতে হবে। এখানে অলরেডি বলে দিচ্ছে 3 months ডিউরেশন, একটা ফিমেল পেশেন্ট, মধ্যবয়সী একজন মহিলা। সো ডেফিনেটলি এটা ক্রনিক ডায়রিয়া উইথ অ্যাবডোমিনাল পেইন। ঠিক আছে, আমরা আগাতে থাকি। পেশেন্ট বলতেছে যে
শি অলসো রিপোর্টেড ফ্লাশিং আফটার ড্রিঙ্কিং অ্যালকোহল, মানে অ্যালকোহল খাইলে পেশেন্টের ফ্লাশিং হয়। ওকে, পেশেন্টের ব্লাড প্রেশার ওকে নর্মালি বলা যাবে, রেসপিরেটরি রেট অলসো নর্মাল, 14 থেকে 18 নর্মাল বলা যায়। ফ্লাশড ফেস, ফেশিয়াল টেলাঞ্জিওক্টেশিয়া আছে, মাইল্ড হেপাটোমেগালি আছে। সো এখন ইনভেস্টিগেশন কী হবে? তাহলে ইনভেস্টিগেশন বোঝার আগে আগে আমাকে ডায়াগনোসিসে পৌঁছাতে হবে। এখন একটা মধ্যবয়সী একটা মহিলা 3 মান্থস ধরে ডায়রিয়া আছে, অ্যাবডোমিনাল পেইন আছে, ফ্লাশিং হচ্ছে। এই যে ফ্লাশিং হচ্ছে, বিশেষ করে অ্যালকোহল খাইলে ফ্লাশিং হয়, ইট গোজ ইন ফেভার উইথ, এটাকে কি বলা যেতে পারে, এখানে সেরোটোনিন ওভারলোড হচ্ছে। সো সেরোটোনিন ওভারলোড কখন হয়? কার্সিনর সিনড্রোমে। সো কার্সিনর সিনড্রোমটা আমরা আসলে খুব কমনলি কোথায় কোথায় দেখি? নর্মালি দেখা যাচ্ছে লিভার বা লাংস, এখানে আসলে এগুলো বেশি হয়। এবং এখানে দেখা যাচ্ছে পেশেন্টের ডায়রিয়াটা খুব কমন ডিউ টু এক্সেস সেরোটোনিন, অ্যাবডোমিনাল ক্র্যাম্পিং হয়, অ্যাবডোমিনাল পেইন হয়, পেশেন্টের ফ্লাশিং হয়, সামটাইমস ব্লাড প্রেশার বেশি থাকে, সামটাইমস আমরা আসলে হুইজ দেখি, বাট এখানে হুইজ বা ব্লাড প্রেশার বেশি এরকম ফিচার নাই। বাট এই যে ফ্লাশড ফেস, ফ্লাশিং হচ্ছে, অ্যান্ড মাইল্ড হেপাটোমেগালি আছে, তার মানে এখানে লিভারেই আমাদের টিউমারটা আছে, আবার ফেশিয়াল টেলাঞ্জিওক্টেশিয়া থাকছে। ইট গোজ ইন ফেভার উইথ কার্সিনর সিনড্রোম। এখন কার্সিনর সিনড্রোম আমরা কীভাবে আইডেন্টিফাই করি বা ইনভেস্টিগেট করি? সো এখানে 5 ইউরিনারি আমরা যেটা করি হাইড্রোক্সি ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। সো 5 হাইড্রোক্সি ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, 5 হাইড্রোক্সি ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, স্যার আমি এটা বানানটা একটু ভুল লিখছি, 5 হাইড্রোক্সি ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। সো এই ইনভেস্টিগেশনটা আমরা আসলে করি। সো 24 ইউরিনারি মানে হচ্ছে 24 ঘন্টার ইউরিন আমরা আসলে কন্টেইন করে সেখানে আমরা এই হাইড্রোক্সি ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড এইটাকে আসলে একটু অ্যাসেস করতে চাই, এবং এটাই আসলে আমাদের এখানে মূল ইনভেস্টিগেশন। এখানে মেটনেরফিন আমরা দেখবো না, এটা আমরা চেক করি সাধারণত যদি পেশেন্টের ফিওক্রোমোসাইটোমা থাকে। ইউরোপরফাইরিনও এখানে আমরা করব না। ফিকাল স্টিমুলেটিং হরমোন লেভেল, ফলিকল স্টিমুলেটিং হরমোন লেভেল, এইগুলো এখানে কোনো রোল নাই। ওভা বা প্যারাসাইট আমরা দেখতাম যদি অ্যামেবিয়াসিস বা প্যারাসাইটোলজিক্যাল রিলেটেড কোনো কন্ডিশন হইতো। সো এটা খুব অবভিয়াস যে এখানে এটা আসলে 5 হাইড্রোক্সি ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, এটাই আমাদের এখানে আসলে অ্যাপ্রোপ্রিয়েট আনসার। ওয়েল, আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। এখানে বলা হচ্ছে একটা 34-year-old একজন ওয়েমেন, তার টায়ার্ডনেস সময়ের সাথে সাথে বেড়েই যাচ্ছে, লিথার্জি ফর দ্য ফার্স্ট ফিউ উইকস, ওকে, পাস্ট ফিউ উইকস। এখন পেশেন্টের কিছুদিন আগে তার একটা টুইন বেবি হয়েছে, প্রিভিয়াসলি তার আইবিএস ছিল, এবং কখনোই প্রপার ইনভেস্টিগেশন হয় নাই। প্রিভিয়াস হিস্ট্রি অফ আইবিএসের কথা বলতেছে কিন্তু ইনভেস্টিগেশন হয় নাই, ঠিক আছে। পেশেন্টের ব্লাড প্রেশার নর্মাল, পালস নর্মাল, রেগুলার, অ্যাবডোমেন সফট, কোনো টেন্ডারনেস নাই। পেশেন্টের আমরা কিছু মাউথ আলসার পাচ্ছি। তাহলে এখানে আমাদের কী কী আমরা হিস্ট্রিতে পেলাম? একটা মিডল এজড একটা উইমেন, তার লিথার্জি, টায়ার্ডনেস এগুলো আছে। এখন টায়ার্ডনেস, ইনক্রিজিং লিথার্জি, অ্যানেমিয়া আছে কিনা সেটা একটু আমাদের দেখা দরকার। এবং বলতেছে আইবিএস ছিল বাট প্রপার ইনভেস্টিগেশন হয় নাই। সো আমরা একটু দেখবো এখানে কী আছে। আর মাউথ আলসারগুলো আছে, এখন যদি পেশেন্টের মাউথ আলসার থাকে আমরা আইবিডি অনেক সময় সেখানে পেতে পারি, বাট আমরা আগাবো, আমরা এখনই আইবিডি এটাকে বলবো না। সো ডেফিনেটলি অ্যানিমিয়া আছে। সো লিথার্জি, টায়ার্ডনেসের কারণ বোঝা গেল, ডাব্লিউবিসি নর্মাল, প্লাটলেট নর্মাল, ফেরিটিন অনেক লো, তার মানে পেশেন্টের আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। তাহলে একটা পেশেন্টের লম্বা সময় ধরে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, ভিটামিন B12 এটাও লো, তার মানে পেশেন্টের ভিটামিন B12 ডেফিসিয়েন্সিও আছে। সোডিয়াম, পটাশিয়াম, ক্রিয়েটিনিন এগুলো সবই নর্মাল, অ্যালবুমিন লেভেলটাও কম। তাহলে একটা পেশেন্টের আয়রন কম, ফেরিটিন লেভেল লো, আয়রন ডেফিসিয়েন্সি আছে, ভিটামিন B12 কম, অ্যালবুমিন লেভেল কম, পেশেন্টের অ্যানিমিয়ার প্রেজেন্টেশন লম্বা সময়, আইবিএসের মতো প্রেজেন্টেশন মনে হচ্ছিল। অ্যাকচুয়ালি ইট ইজ নট আইবিএস, এটা মনে হচ্ছে এখন সিলিয়াক ডিজিজ। কারণ সিলিয়াক ডিজিজের ক্ষেত্রে এইরকম ম্যাল অ্যাবজর্পশন আমরা আসলে হতে দেখি, যেখানে আয়রন ডেফিসিয়েন্সি, ভিটামিন B12 ডেফিসিয়েন্সি, প্রোটিন ডেফিসিয়েন্সি এগুলো সবই থাকে। সো এটা মনে হচ্ছে সিলিয়াক ডিজিজের দিকেই যাচ্ছে, এবং পেশেন্টের এজ, সেক্স একদম মিডিল এজ একটা ফিমেল, সিলিয়াক ডিজিজের ফেভারেই যাচ্ছে। মাউথ আলসার ঠিক আছে, এটা যদিও আমরা প্রথমে আইবিডি কথা বলছিলাম, কিন্তু ইনভেস্টিগেশন প্রোফাইল যখন আমরা দেখছি ইট গোজ মোর ইন ফেভার উইথ সিলিয়াক ডিজিজ। তাহলে এখন আমরা যদি সিলিয়াক ডিজিজ কনসিডার করি আমাদের অ্যাপ্রোচ কী হবে? সবার আগে আমরা আসলে পেশেন্টের সেরোলজিক্যাল টেস্ট করি। সবার আগে সেরোলজিক্যাল টেস্ট করে আমরা অ্যান্টি টিস্যু ট্রান্সগ্লুটামিনাস অ্যান্টিবডি বা অ্যান্টি-টিটিজি অ্যান্টিবডি আসলে চেক করি। যদি এটা পজিটিভ হয়
তখন আমরা এরপরে বায়োপসি করি, তখন আমরা হচ্ছে এন্ডোস্কোপি করে একটা বায়োপসি করব। বায়োপসি করে যদি আমি দেখি যে ভিলাইগুলো অ্যাট্রোফিড হয়ে গেছে, সো সেখানে আমাদের ডায়াগনোসিস কনফার্ম হয়ে যাবে। বাট প্রথমে আমরা ইনভেসিভ টেস্ট করি না, প্রথমে নন ইনভেসিভ টেস্ট করা হয় ফর স্ক্রিনিং পারপাস। সো একটা পেশেন্টের একই সাথে আয়রন ডেফিসিয়েন্সি আছে, ভিটামিন B12 ডেফিসিয়েন্সি আছে, অ্যালবুমিন কম, ডেফিনেটলি ফিমেল পেশেন্ট যদি এরকম 30 ইয়ার্সের আশেপাশে হয়, সেখানে সিলিয়াক ডিজিজ একটা মেজর ডিফারেন্সিয়াল হিসেবে আমাদের এখানে কনসিডার থাকবে। সো এইটাই এখানে ক্যান্সার। এখন অ্যান্টিপ্যারাটাসাল অ্যান্টিবডি আমরা করবো কি না, কথা হচ্ছে এটা করতাম যদি ফেরিটিন ডেফিসিয়েন্সি না থাকতো, বা পেশেন্টের যদি মানে ফেরিটিন যদি লো না হইতো বা অ্যালবুমিন যদি কম না হইতো, তাহলে হয়তো বা এটাই আমি কনসিডার করতাম। বাট এখানে তো চলে আসছে কোলোনোস্কোপি করবো কি না। এখন যে মোমেন্টে আমি পেশেন্টের সিলিয়াক ডিজিজ লাইনে চিন্তা করতেছি, এখানে তো কোলোনোস্কোপি করে কোনো লাভ নাই, ফিকাল ইলাস্টিস করেও এখানে কোনো লাভ নাই। আপার যে এন্ডোস্কোপি শুরুতে করা হয় না, আসলে এখানে এন্ডোস্কোপির থেকেও বেশি দরকার, আসলে এন্ডোস্কোপি ওখানে আসলে মানে দরকার না, আসলে এখানে আমাদের দরকার হচ্ছে বায়োপসি নেওয়া। সো আমরা যেটা করি যে ইউজুয়ালি স্মল বাউল থেকে বায়োপসি নেওয়া হয়। সো এন্ডোস্কোপি ইজ নট দ্য কারেক্ট অ্যান্সার হেয়ার। আমরা শুরুতে আসলে নন ইনভেসিভ টেস্ট করি ইন কেস অফ সিলিয়াক ডিজিজ যদি আমরা সাসপেক্ট করি, সো সেখানে অ্যান্টিটিটিজি অ্যান্টিবডি সবার আগে করা হবে। ওয়েল, নেক্সট কোশ্চেনে যাই। একটা পেশেন্টের আলসারেটিভ কোলাইটিস আছে, অ্যাবনর্মাল লিভার বায়োকেমিস্ট্রি পাচ্ছি। সো হোয়াট ইজ দ্য লাইকলি কজ? এখন আলসারেটিভ কোলাইটিসের পেশেন্টের অ্যাবনর্মাল লিভার বায়োকেমিস্ট্রি যদি আসে, এটা আসলে একটা জিনিসকে ইন্ডিকেট করে, সেটা হচ্ছে প্রাইমারি স্ক্লেরোজিং কোলাঞ্জাইটিস। বেসিক্যালি ইনফ্লামেটরি বাউল ডিজিজের আমরা আসলে নর্মালি এক্সট্রা ইন্টেস্টিনাল যে ম্যানিফেস্টেশনগুলো দেখি, সেইখানে সবচেয়ে কমনলি কী কী দেখি? সো আলসারেটিভ কোলাইটিসে খুবই কমন একটা ব্যাপার হচ্ছে প্রাইমারি স্ক্লেরোজিং কোলাঞ্জাইটিস, এবং সামটাইমস যেটা হয় প্রাইমারি স্ক্লেরোজিং কোলাঞ্জাইটিস থেকে পরবর্তীতে কোলাঞ্জিওকার্সিনোমা ডেভেলপ করে। সো আলসারেটিভ কোলাইটিসের পেশেন্ট যদি কখনো অ্যাবনর্মাল লিভার বায়োকেমিস্ট্রি নিয়ে আসে, ডেফিনেটলি এটা আসলে প্রাইমারি স্ক্লেরোজিং কোলাঞ্জাইটিসের দিকে। যেখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার বলি, আমি যেবার পেসেস পরীক্ষা দিয়েছি, সো আমার পরীক্ষার আগের দিন এটা হচ্ছে একটা যারা পরীক্ষা দিছে একটা ক্যারোজেলে, ওদের হচ্ছে এরকম একটা মানে কেস আসছে, লং কেস ছিল যে পেশেন্টের এই অ্যাবনর্মাল লিভার বায়োকেমিস্ট্রি উইথ আলসারেটিভ কোলাইটিস। সো ওখানে জিজ্ঞাসা করছে হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড ইট। সো প্রাইমারি স্ক্লেরোজিং কোলাঞ্জাইটিসই শুনতে চাইছিল। সো এটা আর কি শেয়ার করি। তাহলে এটা আসলে প্রাইমারি স্ক্লেরোজিং কোলাঞ্জাইটিস, এটা অন্য কিছু আর আসবেই না, সেগুলো আমরা তাকালামই না। আচ্ছা, নেক্সট কোশ্চেনে চলে আসি আমরা। 28-year-old একজন ওয়েমেন ওবেসিটি ক্লিনিকে আসছে অ্যাডভাইসের জন্য, BMI 39, হিউজ। পেশেন্ট বলতেছে সে আগে থেকেই ওভারওয়েট ছিল এবং কনসিস্টেন্টলি তার ওয়েট গেইন হয়ে যাচ্ছে। তার মাও ওভারওয়েট, তার বোন যারা আছে তারাও ওভারওয়েট। এবং কোশ্চেন হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পজিটিভ ফ্যাক্টর ইন দ্য ডেভেলপমেন্ট অফ ওবেসিটি ইন মেজরিটি অফ দ্য পেশেন্ট। তাহলে মেজরিটি অফ দ্য পেশেন্টের ক্ষেত্রে ওবেসিটির মেইন রিজনটা কি? সো মেজরিটির ক্ষেত্রে আসলে এখানে প্রথমে যে অপশন আছে এটাই কারেক্ট, এনার্জি ইনটেক ইন এক্সেস অফ এক্সপেন্ডিচার। আমি ক্যালোরি ইনটেক আমার বেশি এক্সপেন্ডিচারের থেকে, সো সেখানে ওবেসিটি হবে, এটাই এক নম্বর। এখন ইনসুলিন রেজিস্ট্যান্সের পেশেন্টের আমরা ওবেসিটি দেখি, দ্যাটস ট্রু, কিন্তু এটা কি মেজরিটি পেশেন্টের কজ? উত্তর হচ্ছে না। ইন্ট্রাইউটেরিন ম্যালনিউট্রিশন, এখান থেকে তো ওবেসিটি কোনো কোশ্চেনই আসে না। লেপটিন ডেফিসিয়েন্সিতে লিপোডিস্ট্রফি হবে। মেলানোকর্টিন 4 রিসেপ্টর নাল মিউটেশন, এইখানে মিউটেশন থেকেও কিছু পেশেন্টের ওবেসিটি হতে পারে, বাট দ্যাটস ভেরি রেয়ার কজ অফ ওবেসিটি। সেখানে আসলে এটাই কমন, এটা তো আসলে কাইন্ড অফ কমন সেন্সের কোশ্চেন হয়ে গেছে। আচ্ছা, পরের কোশ্চেনে আসি আমরা। 32-year-old একজন ওয়েমেন টু দ্য অবস্টেট্রিক অ্যাসেসমেন্ট আনটিল অ্যাসেসমেন্ট ইউনিটে আসে 3 weeks হিস্ট্রি অফ ইচিং। তাহলে একটা প্রেগনেন্ট লেডি, তার 3 সপ্তাহ ধরে ইচিং আছে, বিশেষ করে পাম অ্যান্ড সোল। তার তেমন কোনো অ্যাবডোমিনাল পেইন বা ফিভার এরকম কোনো কিছু নাই। 31 weeks অফ প্রেগনেন্সি, কোনো পাস সিগনিফিকেন্ট কোনো হিস্ট্রি নাই। রিসেন্টলি তার একটা ইউটিআই ধরা পড়ছে, সেটার জন্য অ্যামোক্সিসিলিন দেওয়া হয়েছে। অ্যান্ড আনইভেন্টফুল প্রেগনেন্সি, ইনভেস্টিগেট করে দেখছি হিমোগ্লোবিন একটু কম, ঠিক আছে, প্রেগনেন্সিতে থাকতে পারে। ডাব্লিউবিসি নর্মাল, প্লাটেলেট নর্মাল, সোডিয়াম পটাশিয়াম নর্মাল, ক্রিয়েটিনিন নর্মাল, অ্যালবুমিন নর্মাল, এসটি একটু বেশি, এলটি একটু বেশি, অ্যালকালাইন ফসফেটেস অনেক বেশি, বিলিরুবিন নর্মালি বলা যায়, আইএনআর এটাও নর্মাল। আসলে তাহলে কথা হচ্ছে পেশেন্টের আসলে হলোটা কি, রাইট? সো ডায়াগনোসিস কি? তাহলে এখানে পেশেন্টের আমরা অ্যালকালাইন ফসফেটেস বেশি পাচ্ছি, একটু
লিভার একটু বায়োকেমিক্যাল একটু অ্যাবনর্মালিটিস অল্প একটু আছে, খুব বেশি না। বাট প্রেগনেন্সিতে আসলে এটা হতে পারে, একদমই যে হতে পারে না সেটা না। আনইভেন্টফুল প্রেগনেন্সি, রিসেন্টলি ইউটিআই ছিল, তার ইচিং আছে, পামস অ্যান্ড সোল, এখানে আসলে তার চুলকানিটা বেশি হয়। সো অ্যাকচুয়ালি এটা আসলে ইট গোজ ইন ফেভারিট অবস্টেট্রিক কোলেস্টাসিস। এটাকে কেন আমি হেপাটাইটিস ই বলতেছি না, যদি হেপাটাইটিস ই হতো সেইখানে প্রেগনেন্সিতে হেপাটাইটিস ই ইনফেকশন যদি হয়, ফালমিনেন্ট আমরা হেপাটাইটিস দেখি বা হেপাটিক ফেইলিয়ারের প্রেজেন্টেশনে অনেক সময় পেশেন্ট আসতে পারে। এখানে এরকম কোনো প্রেজেন্টেশন দেখে মনে হচ্ছে না এটা হেপাটিক ফেইলিয়ার হয়ে গেছে। সো দ্যাটস ওয়াই এটাকে আমরা দিচ্ছি না। এখন পেশেন্টের রিসেন্ট ঘটনা হচ্ছে সে ইউটিআইয়ের জন্য অ্যামোক্সিসিলিন নিছে। এখন এই যে অ্যামোক্সিসিলিনের কারণে কোলেস্টাসিস হতে পারে। সো এখানে কোলেস্টাসিসের ফেভারে যায় হচ্ছে আমাদের অ্যালকালাইন ফসফেটেজ লেভেলটা। সো যেহেতু সে একটা অ্যামোক্সিসিলিনের একটা হিস্ট্রি আছে, প্রেগনেন্সির 3rd ট্রাইমেস্টারে আছে, সো বোথ ওয়েজ এটা আসলে অবস্ট্রেক্ট্রিক কোলেস্টাসিসের ফেভারে যায়। এবং এইখানে পেশেন্টের যে এএসটি বা এলটি যে মাইল্ডলি এলিভেটেড, সেটাও এটার ফেভারে যায়। যদি এটা আসলে ভাইরাল হেপাটাইটিস হতো এটা আরও বেশি এলিভেটেড হতো, হয়তো বা 100-200 বা তারও বেশি থাকতো। বাট এগুলো কিছুই হয় না। হেল্প সিনড্রোমের কথা আসবে না, কারণ এখানে প্রি এক্লামশিয়ার তেমন কোনো কিছু পাচ্ছি না, প্লাটিলেট লেভেল নর্মাল, হেল্প আসবে না এখানে। ড্রাগ ইনডিউস লিভার ইঞ্জুরি ফ্রম অ্যামোক্সিসিলিন, এটা আসলে অ্যামোক্সিসিলিনের জন্য ড্রাগ ইনডিউস লিভার ইঞ্জুরি ইটস নট লাইকলি। ব্যাপারটা এরকম না, ব্যাপারটা হচ্ছে কোলেস্টাসিস হয় কিছুটা। সো এটা আসলে অবস্ট্রাকটিভ কোলেস্টাসিসের সাথে আসলে বেশি এই জিনিসটা ম্যাচ করে। আর অ্যাকিউট ফ্যাটি লিভার অফ প্রেগনেন্সি তো এটা ডেফিনেটলি না, সেখানে এই দুইটা আমাদের এখানে ডিফারেন্ট সিনারিও হইতো। সো এটা আসলে অবস্ট্রাকটিভ কোলেস্টাসিসের সাথে এটা আসলে মোস্টলি এটা আসলে যায়। ওয়েল, নেক্সট কোশ্চেন আমরা আসি। 54-year-old একজন ম্যান, লং স্ট্যান্ডিং আলসারেটিভ কোলাইটিস, গ্যাস্ট্রোএন্টারোলজি ক্লিনিকে গেছে, রিসেন্টলি তার অ্যাবনর্মাল লিভার এনজাইম এবং তার ওয়েট লস আছে। তো ডায়াগনোসিস কি? তাহলে আলসারেটিভ কোলাইটিস অ্যাবনর্মাল লিভার এনজাইম হলে একটু আগে বলে ফেলেছি প্রাইমারি স্ক্লেরোজিং কোলাঞ্জাইটিস, বাট ঝামেলা হচ্ছে পেশেন্টের ওয়েট লস হচ্ছে। সো ওয়েট লস হলে আমরা কোনটা চিন্তা করবো? একটু আগে বললাম প্রাইমারি স্ক্লেরোজিং কোলাঞ্জাইটিস যদি থাকে এই পেশেন্টের পরবর্তীতে আসলে কোলাঞ্জিও কার্সিনোমা হয়, কোলাঞ্জিও কার্সিনোমা। তো কোলাঞ্জিও কার্সিনোমা হলে সেখানেও ওয়েট লস হবে। সো এখানে আমরা দেখি আমাদের অপশনগুলো কী কী। একটা বলছে বিলিয়ারি ট্র্যাক্ট কার্সিনোমা, তাহলে এটা আসে। ইউরোথাইটিস তো না, প্রাইমারি বিলিয়ারি কোলাঞ্জাইটিস এটা না, সেরোপজিটিভ আর্থ্রাইটিসও না, স্মল বয়েল লিম্ফোমাও না। সো এটা আসলে বিলিয়ারি ট্র্যাক্ট কার্সিনোমা। সো কারেক্ট আনসার আসলে এটাই। আমরা লাস্ট কোশ্চেনে চলে যাই, আজকের সেশনের লাস্ট কোশ্চেন এটা। 24-year-old একজন ম্যান, প্রেজেন্টেড উইথ ম্যালাইজ, মাইল্ড ফিভার, লস অফ ওয়েট অ্যান্ড অ্যানোরেক্সিয়া। এক্সামিনেশনে আমরা ইয়েলো স্ক্লেরা পাচ্ছি, তোমার ডেফিনেটলি পেশেন্টের জন্ডিস আছে। এলিজা করলে সেখানে দেখলাম আসলে ইমিউনোগ্লোবিন জি ফর এইচইভি প্রেজেন্ট। সো হেপাটাইটিস ই আছে, হেপাটাইটিস ই ভাইরাস আরএনএ এটা ডিটেক্টেবল বাই পিসিআর। সো ডেফিনেটলি এটা হেপাটাইটিস ই ভাইরাস দিয়ে ইনফেকশন হচ্ছে, এটা বলেই দিছে। প্রশ্ন হচ্ছে লিভার বায়োপসিতে কী পাবো? এটা খুবই ইন্টারেস্টিং একটা কোশ্চেন। তাহলে লিভার বায়োপসিতে কী পাবো? তাহলে এক এক করে আমরা কোশ্চেনগুলো দেখি। একটা বলছে গ্রাউন্ড গ্লাস হেপাটোসাইট, সাধারণত গ্রাউন্ড গ্লাস হেপাটোসাইট হেপাটাইটিস বি ভাইরাস ইনফেকশন হলে সেইখানে এরকম আসে। লিম্ফয়েড অ্যাগ্রেগেট সাধারণত হেপাটাইটিস সি ভাইরাস দিয়ে যদি ইনফেকশন হয় সেখানে এটা আসে। মার্কড কোলেস্টাসিস, এইটা আমাদের হেপাটাইটিস ই ভাইরাস ইনফেকশনে এটা আমরা আসলে পাই। সো এখানে এটা কারেক্ট আনসার হবে মার্কড কোলেস্টাসিস। এখানে বলছে মার্কড ইনক্রিজ ইন অ্যাক্টিভেশন অফ সাইনোসয়েডাল লাইনিং সেল বা মাইক্রোভেসিকুলার স্টেয়াটোসিস, এটাও হেপাটাইটিস সি ভাইরাসের জন্য হয়। সাইনোসয়েডাল লাইনিং সেলের এখানে যে একটু আমরা অ্যাক্টিভেশনগুলো দেখব, এটা হেপাটাইটিস সি ভাইরাস ইনফেকশনে হয়। আর মাইক্রোভেসিকুলার স্টেয়াটোসিস সাধারণত হেপাটাইটিস ডি ভাইরাস ইনফেকশন হলে এটা হতে পারে। সো এখানে আসলে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার আসলে মার্কড কোলেস্টাসিস। আমরা একটা জিনিস সিম্পলভাবে মনে রাখবো, হেপাটাইটিস ই ভাইরাস ইনফেকশন সেটার সাথে কোলেস্টাসিসের সম্পর্ক আছে। এখানে সবগুলো মনে রাখা সম্ভব না, বাট কিছু ইনফরমেশন একটু খেয়াল রাখতে বলবো আমি। সেটা হচ্ছে গ্রাউন্ড গ্লাস হেপাটোসাইট, এটা আমরা হেপাটাইটিস বি ভাইরাস ইনফেকশনে বায়োপসিতে এটা পাবো। লিম্ফয়েড অ্যাগ্রিগেটস এটা হেপাটাইটিস সি ভাইরাস ইনফেকশনে পাই। এই তিনটা জিনিস আমার মনে হয় একটু মনে রাখা দরকার। সো এই ছিল আমাদের এই সেশনের কোশ্চেন, 9টা কোশ্চেন আমরা সলভ করলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ।